হ্যালো এভরিওয়ান, ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন আছি তোমাদের সাথে, গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। আজ ভৌতিক অনুভূতির আমাদের এপিসোড নাম্বার 85। আজকের এপিসোডেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমহর্ষক ভৌতিক অনুভূতির ঘটনা। এপিসোড শুরুর আগে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতটা ইন্টারভেলে ভিডিও আসার জন্য। আসলে তোমাদের জন্য সত্য রোমহর্ষক ঘটনা খুঁজতে একটু সময় লেগে যাচ্ছিল। এনিওয়েজ, আবার শুরু করছি পুরনো ছন্দে। আজকের এপিসোডটি আমাদের লিখে পাঠিয়েছে ময়ূক চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর থেকে। এপিসোড শুরুর আগেই জানিয়ে রাখি, আমরা কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনাই এন্টারটেনমেন্ট পারপাসে গ্রহণ করাটাই বেটার। সো কানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো, কারণ আমরা ভৌতিক অনুভূতি, কিছুটা বিশ্বাস আর কিছুটা অনুভূতি। ময়ূক লিখেছে, হ্যালো শোভন, আমি তোমাদের ভৌতিক অনুভূতির একজন নিয়মিত শ্রোতা। তবে আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার সাথে ঠিক ঘটেনি, তবে বলতে পারো যে আমার সামনেই ঘটেছে, কিংবা আমি ঘটনাকে প্রত্যক্ষভাবে এক্সপিরিয়েন্স করেছি। ঘটনাটা আজ থেকে বহু বছর আগে। জানিয়ে রাখি যে আমি কর্মসূত্রে একজন চিকিৎসক। তো যখন আমি মেডিকেল কলেজে ছিলাম, ঠিক সেই সময়কার ঘটনা। আমাদের মেডিকেল কলেজে যখন আমাদের শবব্যবচ্ছেদের কাজ শুরু হয়, অর্থাৎ যেখানে মৃতদেহকে কেটে তারপর আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, ঠিক সেই সময় ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা। আমাদের মধ্যে অনেকেই যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এবং তার মধ্যে একজন ছিল যার নাম রাকেশ, এবং সে ক্লাসে টপার ছিল। আমি আরেকবার মার্ক করছি, সে ক্লাসে টপার ছিল এবং দুর্দান্ত স্টুডেন্ট ছিল। কিন্তু রাকেশ খুব চুপচাপ থাকতো, কারো সাথে বিশেষ কথা বলতো না, সেই রকম মিশতও না কারো সাথে। আমরা প্রথম ভাবতাম যে হয়তো ওর একটা কোনো অহংকার রয়েছে, কারণ এত ভালো স্টুডেন্ট এবং তার উপরে টপার, সেই কারণে হয়তো অহংকার রয়েছে, তাই কারোর সাথে কথা বলে না। কিন্তু যখন ধীরে ধীরে রাকেশের বিষয়টা আমাদের কাছে রিভিল হতে শুরু করে, তখন রীতিমতো আমাদের সবার পায়ের তলার মাটি সরে যায়। আমাদের অ্যানাটমি ক্লাসে প্রতি সপ্তাহে কিংবা বলতে পারো যে 10 দিন বা 12 দিনের মাথায় এক একটা করে ডেড বডি আনা হতো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। এবং এই ঘটনার সূত্রপাত আমাদের ক্লাস শুরু হওয়ার মোটামুটি 2 মাসের মাথায়। কোনো রকম কোনো কারণ ছাড়াই আমাদের অ্যানাটমি ক্লাস থেকে হুট করে এক একটা করে বডি হাওয়া হয়ে যেতে শুরু করে। আমাদের কলেজ কর্তৃপক্ষ পুরো চিন্তিত হয়ে যায় যে এই কাজটা কে করছে এবং কিভাবেই বা করছে। তখন কলেজ কর্তৃপক্ষ ডিসাইড করে যে অ্যানাটমির ক্লাসের বাইরে তারা একটা আলাদা সিকিউরিটির ব্যবস্থা করবে। এরকমই একদিন যখন একটা নতুন ডেড বডি আনা হয়, তার ঠিক 2 দিনের মাথায় সেই ডেড বডি আমাদের অ্যানাটমি ক্লাস থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং ইনভেস্টিগেশনে জানা যায় যে সেদিন রাতে সেই ঘরের বাইরে রাকেশকে ঘুরতে দেখা গিয়েছিল। রাকেশকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তখন রাকেশ জানায় যে সে কিছু একটা বুঝতে পারেনি, লেসনে তার সমস্যা হচ্ছিল, সেই কারণে নিজে গিয়ে একটু হাতে কলমে দেখার চেষ্টা করছিল, সেই জন্যই সেই দিন রুমের বাইরে সে ঘোরাফেরা করছিল। রাকেশের এই যুক্তি আমাদের প্রিন্সিপাল স্যার মেনেও নেন, কারণ রাকেশ বলেছিলাম যে টপার ছেলে, সো এরকম অ্যাক্টিভিটিস হয়তো সে করে থাকতেও পারে, তাই সে যাত্রার মতো রাকেশকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে যে আসলে কি ঘটছে, কেন ডেড বডিগুলো হাওয়া হয়ে যাচ্ছে অ্যানাটমি ক্লাস থেকে। এরপর যে ঘটনার সাক্ষী আমাদের পাশের রুমমেট হয়েছিল, অর্থাৎ রাকেশ আমার ঠিক পাশের রুমেই থাকতো এবং ওর রুমে আরও 3 জন থাকতো। দিনটা ছিল কলেজে ক্রিসমাসের হলিডে ডিক্লেয়ার করা হয়েছে। সো আমাদের পাশের রুমে যে রাকেশ থাকতো, রাকেশের রুমের 3 জন পার্টনারের মধ্যে 2 জন অলরেডি সেদিন বাড়ি চলে গিয়েছিল। রাকেশ এবং সুজয় সেদিন যেতে পারেনি। সুজয়ের প্ল্যান ছিল সুজয় পরের দিন যাবে, এবং সেই দিনটা ছিল শনিবার, এবং আমরাও টিকিট পাইনি বলে আমরাও ওই দিনটা স্টে করে যাই যে আমরাও পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। মোটামুটি ঘড়িতে তখন রাত 1:30 বাজে। সেই সময় হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই যে কেউ একজন বলছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। প্রথমে আমি ভাবছিলাম যে আমি কি স্বপ্ন দেখছি, ঘুমের ঘোরে কিছু শুনছি,
আমি আমার পাশে, অভ্র ছিল, অভ্রকে জাগাই। এই অভ্র, ওর তো দেখতো কিছু শুনতে পাচ্ছিস নাকি? দেন শুনতে পাই যে আমি যা শুনছিলাম অভ্র ঠিক একই জিনিস শুনছে, এবং ধীরে ধীরে সেই আওয়াজটা ক্রমাগত জোরে ভেসে আসছিল আমাদের রুমের দিকে। আমি এবং অভ্র তখন সাহস করে বেরোই, হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে। আমাদের কলেজের পাশেই ঠিক আমাদের হোস্টেলটা ছিল, এবং সেই দিন হোস্টেলটা বড্ড সুনসানি ছিল, কারণ বেশিরভাগ স্টুডেন্ট সেই দিন বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। হাতে গোনা কয়েকজনই আমরা ছিলাম, এবং আমাদের হোস্টেলের যিনি ওয়াচম্যান ছিলেন, আমাদের ওপর তালাতেও একজন ছিলেন, নিচের তালাতেও ছিলেন। তো ওপর তালার ওয়াচম্যান সেই দিন ছুটিতে ছিল, এবং শুধুমাত্র একজনই ওয়াচম্যান ছিলেন, তিনি ছিলেন গ্রাউন্ড ফ্লোরে। সো আমাদের সেকেন্ড ফ্লোর এবং তার উপর থার্ড ফ্লোর দুটোই ফাঁকা ছিল। আমরা সেই আওয়াজটাকে নোটিস করতে করতে ক্রমশ এগিয়ে যেতে থাকি, এবং আওয়াজটা আমরা শুনতে পারি যে আমাদের ওপরে থার্ড ফ্লোর, তার ওপর থেকে আসছে। সো আমরা সিঁড়ি বেয়ে পা টিপে টিপে উঠে যাই সাহস করে। থার্ড ফ্লোরে গিয়ে সেখানে আমরা কিছুই দেখতে পারি না। আমি এবং অভ্র থার্ড ফ্লোরের এ মাথা থেকে ও মাথা তন্ন তন্ন করে খুঁজি, সেখানে কেউ ছিল না, এবং থার্ড ফ্লোরের সবকটা ঘরই বন্ধ ছিল, সেখানকার স্টুডেন্টরা বাড়ি চলে গিয়েছিল। দেন আমরা ভাবলাম হয়তো আমাদের মনের ভুল। তারপর যখন সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে আসতে যাব, ঠিক সেই সময় কোনো একটা কাচের পাত্র পড়ে যাওয়ার আওয়াজ আমরা শুনতে পাই, এবং সেই আওয়াজটা আসছিল ছাদের থেকে। আমি এবং অভ্র ভাবলাম যে কেউ চুরি টুরি করতে এসছে কি। তো আমরা সাহস করে ছাদের দিকে রওনা দিই। ছাদে গিয়ে যে দৃশ্য আমরা দেখি তার জন্য আমি এবং অভ্র কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই যে ওই যে আমাদের অ্যানাটমি ক্লাস থেকে যে এক একটা করে বডি ভ্যানিশ হয়ে যাচ্ছিল, সেই বডির বাকি অংশটা তো নেই, শুধুমাত্র মাথাগুলো রয়েছে আমাদের সেপটিক ট্যাঙ্কের পেছনে সারি করে সাজানো। এবং তার পাশে দেখছিলাম যে একটা চেয়ারে সুজয়কে আধমোড়া করে বাঁধা রয়েছে, এবং তার বুড়ো আঙুল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। নিচে একটা পাত্র রাখা রয়েছে, যে পাত্রের মধ্যে সেই রক্তগুলো জমা হচ্ছিল, এবং তার পাশেই একটা কাচের বাটি ভাঙা অবস্থায় ছিল। হয়তো এই বাটিটা ভেঙে যাওয়ার আওয়াজই আমরা পেয়েছিলাম, এবং বাটির যে টুকরোগুলো এদিক ওদিক ছড়িয়েছিল তার মধ্যে রক্ত লেগেছিল। তার ঠিক পাশেই আমরা দেখতে পাই যে রাকেশ কেমন একটা রুদ্রমূর্তি ধারণ করে পদ্মাসনে বসে রয়েছে, এবং তার সামনে দুটো মানুষের হাড় আড়াআড়িভাবে রাখা রয়েছে, এবং মাঝখানে একটা লেবু দেওয়া রয়েছে, এবং চতুর্দিকে ছাই ছেটানো রয়েছে, এবং রাকেশের ঠোঁটের সাইডেও রক্ত লেগে রয়েছে। অভ্র এই বিষয়গুলো খুব ভালো বুঝতো। ও আমাকে কানে কানে ফিসফিস করে বলে, আমার যদ্দূর মনে হচ্ছে বুঝলি, রাকেশ কালো জাদুবিদ্যা জানে। তাড়াতাড়ি চল, ওয়ার্ডেনকে খবর দিয়ে এখানে থাকাটা সুবিধার নয়। এদিকে সুজয়ের অবস্থাও খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি চল। আমরা কোনো রকমে সেখান থেকে ছুট লাগাই। সেই সময় তো আর মোবাইল ফোন ছিল না, তাই এক নিঃশ্বাসে একদম নিচে চলে যাই ওয়াচম্যানের ওখানে। ওয়াচম্যানকে গিয়ে পুরো ঘটনা জানাই। ওয়াচম্যান তাড়াতাড়ি গিয়ে ওয়ার্ডেনকে খবর দেয়। ওয়ার্ডেন এমার্জেন্সিতে কল করে জানায়, এবং আমরা সবাই মিলে ছাদে চলে আসি। এবং ছাদে এসে আমরা দেখতে পাই যে রাকেশ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, এবং সুজয়ও তখন আধমোড়া করে বাঁধা, এবং সুজয়ের মধ্যেও কোনো সেন্স নেই। দুজনকেই নিচে নামানো হয় মেডিকেল কলেজে, এবং তারপর আমরা জানতে পারি যে রাকেশ অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। তবে সুজয়কে ভর্তি করা হয়, এবং সুজয়কে আইসিইউতে রাখা হয় প্রায় 7 দিন। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে সুজয়ের গায়ের থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে, এবং মোটামুটি 10 দিনের মাথায় সুজয় সুস্থ হয়ে বাড়ি ফেরে। তারপর সুজয়ের মুখ থেকে আমরা জানতে পারি যে সেই দিন রাতে রাকেশ হুট করে দরজা খুলে বেরিয়ে যায়, এবং সুজয়ের সন্দেহ হয়। সুজয় তার পিছু নেয়, এবং দেখতে পায় যে রাকেশ ছাদে গিয়ে সেই সেপটিক ট্যাঙ্কের পেছন থেকে কতগুলো মাথা বের করলো, এবং তারপর একটা পসরা সাজিয়ে বসে পড়ল। এবং সুজয়ের হাত থেকে টর্চ লাইটটা পড়ে যাওয়ায় রাকেশ টের পেয়ে যায়, এবং সুজয়কে এক মুহূর্তের মধ্যেও কবজা করে ফেলে। সুজয় কিছু বোঝে ওঠার আগেই সুজয়কে চেয়ারে বসিয়ে রাকেশ আধমোড়া করে বেঁধে ফেলে, এবং তারপর সুজয়ের আর কোনো কিছু মনে নেই। সে যাত্রায় হয়তো আমাদের তৎপরতায় সুজয়ের প্রাণ আমরা বাঁচাতে পেরেছিলাম, তবে রাকেশকে আর বাঁচাতে পারিনি। তো এই ছিল আমাদের সামনে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা। জানি না কতটা সাজিয়ে গুছিয়ে লিখতে পেরেছি। শোভন, তুমি তোমার মতো সাজিয়ে গুছিয়ে নিও। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে।
গ্রাফিক্সে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাবে, তবে চটপট লিখে পাঠাও। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।